নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। শুক্রবার মোহনপুরের তারানগর এলাকায় রাজ্যভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। কর্মসূচির অঙ্গ অনুযায়ী রাজ্যে 5 মিনিটে 5 লাখ বৃক্ষরোপণ করা হয়। অতি সত্বর নিয়োগের দাবিতে শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। অতি সত্বর তাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা। অসুস্থ ছাত্রীকে দেখতে হাসপাতালে এনএসইউ এর প্রতিনিধিরা আহত ছাত্রীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছে তারা। রাস্তা তৈরির জন্য অমরপুরের ডালুক বাজার এলাকায় শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এক মহিলার বসতঘর। ঘটনায় বিজেপি দলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ। জনস্বার্থমুখী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার আগরতলায় প্রতিবাদী মিছিল করে ডিওয়াইএফআই এর সদর বিভাগীয় কমিটি। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তারা। চলে আসছি বিস্তারিত সংবাদে। এক পের মা কে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে বন দপ্তরের উদ্যোগে মোহনপুরের 108 নম্বর জাতীয় সড়কের তারানগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়। শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ অনুযায়ী রাজ্যে 5 মিনিটে 5 লাখ বৃক্ষরোপণ করা হয়। এর সূচনা হয় 2 নম্বর মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 108 নম্বর জাতীয় সড়কের তারানগর এলাকা থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বনভূমি রক্ষার্থে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে বন দপ্তরকে। আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম। আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে 5ই জুন 2024-এ যখন এখানে পরিবেশ দিবসের পালন হচ্ছিল, উনি একটা স্লোগান দিয়েছেন যে এক পের মা কে নাম, যেটা এখানে বলা হয়েছে। উনি নিজেও সেখানে সেই গাছ বৃক্ষরোপণ করেছেন এবং আমরাও কিন্তু সমস্ত আমাদের যারা নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে আমরাও কিন্তু সেই কাজটা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যখনই যা স্লোগান যখন দেন, অনেক চিন্তা ভাবনার পর, আমি এর আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি মেরা দেশ, এই ধরনের যে স্লোগান, 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম, এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান উনি সবসময় দিতেন। আমাদের যখন অগাস্টে 15 অগাস্টে উনি স্লোগান দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা, যে প্রতিটা জিনিসের কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবসময় আমরা দেখি। এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বন দপ্তরের সচিব পুনিত আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার গিত্তে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অতি সত্বর নিয়োগের দাবিতে শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে 2022 সালের টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে চরম শিক্ষা সংকট। তবে শিক্ষক নিয়োগের প্রসঙ্গে রহস্যজনক কারণে উদাসীন ও নীরব ভূমিকায় শিক্ষা দপ্তর। তার মধ্যে 2022 সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, দীর্ঘ 2 বছর ধরে তাদের নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে রাজ্য সরকার। আবেদন নিবেদন বিক্ষোভ চলছে, তবে আগের মতোই টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে উদাসীন শিক্ষা দপ্তর। শুক্রবার নিয়োগের দাবিতে বিক্ষোভরত টেট উত্তীর্ণ বেকাররা সরকারের এই ভূমিকার কঠোর সমালোচনা করেন। উত্তীর্ণ প্রার্থীরা জানান, তাদের সঙ্গে ছেলে খেলা করছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষা দপ্তর। 361 জন উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগ করার জন্য এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন রাখেন বিক্ষোভরত বেকাররা। প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের সঙ্গে এরকম ছেলে খেলা করছে। আজকেও আমরা আসলাম যে আমাদের বিষয়টা কি হচ্ছে বা কত দূরে এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে চাই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে হাজার হাজার শূন্যপদ খালি।
স্কুলগুলিতে হাজারো শূন্যপদ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের এই গড়িমসি ভূমিকার সমালোচনা করে অতি দ্রুত তাদের নিয়োগ করার দাবি জানিয়েছেন টেট উত্তীর্ণরা। কিন্তু আমরা দেখা করার সময় যখন যাই তখন ওনারা বলেন যে যেহেতু ওনাদের হাতে দপ্তর নেই তাই ওনারা কিছু বলতে পারবেন না। এখন আমরা যাবোটা কোথায়? তাদের বক্তব্য, রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেই দেখা করার জন্য বহুবার চেষ্টা করেও বিফল হয়েছেন তারা। ডাবল ইঞ্জিন সরকারের অন্যান্য নেতামন্ত্রীরাও তাদের নিয়োগ নিয়ে নীরব বলে এদিন ক্ষোভের সঙ্গে জানান 2022 সালে টেট উত্তীর্ণ বেকার প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগরে স্কুলের ভেতর আক্রান্ত হয় বহু ছাত্রছাত্রী। তার মধ্যে একজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে হাসপাতালে গেল কংগ্রেসের NSUI এর এক প্রতিনিধি দল। ঘটনা দুদিন আগের, অর্থাৎ 3রা জুলাইয়ের। কাঞ্চনপুর থেকে 3 মাস আগে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। জানা যায় উনি আসার পর বিদ্যালয়ের পঠন পাঠনে আমূল পরিবর্তন আসে। ছাত্রছাত্রীরাও আরো বেশি করে মনোযোগী হয়ে উঠতে শুরু করে। তবে অভিযোগ, এই বিষয়টি ভালোভাবে নেয়নি অনেকেই। এর মধ্যে বিদ্যালয়ের হেডমাস্টার এবং SMC কমিটির কিছু সদস্য অন্যতম। এরপরেই ওই শিক্ষককে আবারও অন্য স্কুলে বদলির নোটিশ দিয়ে দেওয়া হয়। এই বিষয়টি মেনে নিতে পারেনি স্কুলের ছাত্রছাত্রীরা, তাই শিক্ষক বদলির প্রতিবাদে তারা অবরোধে বসে। অভিযোগ, এরপরেই বিজেপির তথাকথিত নেতারা ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হন। ইন্দ্রমণি কান্তি গোপাল না তুই না তাই কথা আমি জানি না সঠিক আমি কোনখানে সরে স্কুল থেকে বাইরে করবা ইন্দ্রমণি প্রায় মানুষ স্কুল থেকে সব ইন্দ্রমণি দেবা এমন কি বাসিস না তা কইছে মানে এমন ভাবে কোন যে কইছে তাই অসুস্থ হইতে বাধ্য হইছে এরকম মানে ফিট হয়ে গেছে, দাঁতি উঠে পুরো লাগিয়েছে। না এরকম কথা কথা কইছে তারা আরো স্টুডেন্ট রইছে। যদি তাই কিছু আমরা কিন্তু ক্রান্তি উঠে করে থাকতাম না আমরা। এর ফলেই ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়ে স্কুলের এক ছাত্রী মৌটুসী দাস। এই অসুস্থ ছাত্রীকে দেখতেই শুক্রবার জিবিপি হাসপাতালে যায় কংগ্রেসের NSUI এর এক প্রতিনিধি দল। ছাত্রীকে দেখার পর তারা জানান ছাত্রীর অবস্থা বিশেষ ভালো নয়। আমরা ত্রিপুরা প্রদেশ NSUI এর তরফ থেকে জিবিপি হাসপাতালে এসেছি, কারণ আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর একটা সরকারি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী মৌটুসী দাস। সেই মৌটুসী দাস যখন তার সাথীদের সঙ্গে শিক্ষক বদলির প্রতিবাদে ওরা যখন আন্দোলনরত ছিল, সেই জায়গায় বিদ্যালয়ের মধ্যে বিজেপি আশ্রিত কিছু মাফিয়া বাহিনী ঢুকে তাদের উপর প্রাণঘাতী আক্রমণ করে। সেই আক্রমণের শিকার হয়ে আজকে আমরা দেখে এসেছি মৌটুসী দাস ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার অবস্থা খুবই গুরুতর। সে জায়গায় আমাদের দলের প্রদেশ সভাপতি আশিস কুমার শাহ মহোদয় এবং বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদেরকে পাঠিয়েছেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলেছি এবং সচক্ষে দেখেছি মৌটুসী দাসের অবস্থা ভালো না। এই হেনস্থার জবাব চেয়ে বিজেপির বিরুদ্ধে কড়াভাবে সুর চড়ালেন এই প্রতিনিধি দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অমরপুরের ডালকবাজার এলাকায় শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এক মহিলার বসতঘর। ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনায় জানা যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর পেয়েছিলেন এই মহিলা। শুক্রবার আচমকায় বুলডোজার নিয়ে মহিলার ঘর ভাঙার জন্য হাজির হন গ্রাম প্রধান গোপাল সরকার, উপপ্রধান সারথী মণ্ডল ও পঞ্চায়েত সদস্য সীমা রুদ্রপাল সহ অন্যান্য মাতব্বররা। তাদের দাবি রাস্তা করার জন্য ভেঙে ফেলতে হবে মহিলার ঘর। ঘরের মালিক মহিলা বাধা দিলেন। তেলে বেগুনে জ্বলে ওঠেন বিজেপি প্রধান ও তার সাঙ্গপাঙ্গরা। তাকে মারধর করে বুলডোজার দিয়ে মুহূর্তের মধ্যে আবাস যোজনায় পাওয়া ঘর ভেঙে দেওয়া হয় বলে সজল চোখে অভিযোগ করেন ওই ভুক্তভোগী মহিলা। সরকারি ঘর সরকার দিয়েছে, আবার পঞ্চায়েত থেকে বেঙ্গালিছে যত পঞ্চায়েতের লোক আছে সবাই আইছে। আমরা কি মারধর করছে আজকে? মারছে, প্রধানে মারছে, প্রধান উপপ্রধানে মারছে। নাম কি তাদের? প্রধান গোপাল সরকার আর উপপ্রধান সারথী মণ্ডল আর পঞ্চায়েতের মেম্বার সীমা রুদ্রপাল, দীপ রুদ্রপাল, তারও সবাই মিললা কাজল ফেলেছে না। রাষ্ট্রবাদী নেতাদের রোষে পড়ে থাকার একটি মাত্র ঘর হারিয়ে এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এই দরিদ্র মহিলা। এই যে স্যার, এটা আমার মারে প্রধানে মারা দিয়ে গেছে, গোপাল সরকার প্রধান মারছে মারে। আমরা কেউ বাড়িতে আসছিলাম না। এই দেখেন ঘর, আর ঘরের ভিতরে কিচ্ছু নাই, আমরা বাকি সব জিনিসই ভাঙা আছে।
কোনো জিনিসই নাই আমরা ঘরে, ওখানে আমরা থাকার জায়গা নাই। সুশাসনের স্লোগান তোলা সরকারের মূল লক্ষ্যের মধ্যে অন্যতম লক্ষ্য হলো দরিদ্র মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করা। সরকার একদিকে ছাদের ব্যবস্থা করছে, তো আবার অন্যদিকে কামাই বাণিজ্যের জন্য সরকারের দেওয়া ছাদ বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে স্বঘোষিত বিজেপির গ্রাম্য মাতব্বররা। সংশ্লিষ্ট এই ঘটনায় পঞ্চায়েতের অমানবিক ভূমিকা নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা, স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারিদের বিরুদ্ধে ও নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর ভূমিকা গ্রহণ করা, বেহাল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শুক্রবার ডিওয়াইএফআই এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল সংঘটিত হয়। এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে কর্নেল চৌমুহনী এলাকায় মিছিলটি এসে জমায়েত করে। আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। এই সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের যুব সমাজকে সরকারের নীতির কারণে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মসংস্থানের সংকট, শূন্য পদের নিয়োগ নেই, আর অন্যদিকে নেশার কবলে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে থেকে গোটা ভারত রাজ্যব্যাপী শুক্রবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এইচআইভি এইডস এবং এইচআইভি আইন 2017 সম্বন্ধে মিডিয়া কর্মীদের নিয়ে এক সংবেদনশীল কর্মসূচি অনুষ্ঠিত হয় সুকান্ত একাডেমিতে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দত্ত, মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। ত্রিপুরা এইচআইভির সামগ্রিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধি বক্তব্য পেশ করেন আগত অতিথিরা। বা অলরেডি এটা নিয়ে প্রিহেনশন আছে বা অনেক দেশের মধ্যে সাফার্ড হয়েছে, তার মধ্যে এইডস একটি অন্যতম। প্রকৃতপক্ষে যে বিশ্বব্যাপী যে ডেভেলপমেন্টাল যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের মধ্যেই ইন্ডিয়ান্স তৈরি করার মতো ক্ষমতা এই এইডসের আছে, এইচআইভি এবং তার পরবর্তীকালে এইডসের মধ্যে আছে। এখন লাকড়ি কাটাকে কেন্দ্র করে এলাকার এক যুবকের হাতে আক্রান্ত 75 বছর বয়সী এক কৃষক, নাম হরলাল দাস। 21 বছর বয়সী দীপঙ্কর সরকার আচমকাই রেগে গিয়ে দা দিয়ে কোপ দেন হরলাল দাসকে। এর ফলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দীপঙ্করের বাবা হরলাল দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জিবিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। মালিক আছে না, মালিক বুঝে বেড়ার খেত কথা চারটে মেটটা ফেলাইছে, বেড়া বলে কইতাছে এটি আনন লেগে সরণ লেগে, তো এর বলে কইছে তুই গিয়ে লয়ে পড়িস লার্কিটি বেড়ার খেতে। তো সোয়ালে কইতাছে আমি যাই, আমি কয় আমি জানি না, আমি জায়গা ফোন পাইছে। এরপরে লইয়া গেছে দাও গেছে লার্কি কাটতেছে। এবার বেড়ায় বুঝো কইছে লার্কি কেত কাটিস নাই তার। এরপরে চেষ্টা বলে বেড়ার মারছে, তো আমি তো জানি না। এরপরে কইতাছে বেড়ার দেখা ফেলাই দিয়ে ঘুরতি। এরপরে আমি আরো দুজন লইয়া এবার গেছি, আমি তো চলো যাই উঠিরা বলে কারো বলে ফালাই দিয়েছে দেখাই। এরপরে আমি গিয়ে দিয়ে বেড়ার কি দিছে, কি করছে, রক্ত আইতেছে মাথা দিয়া, মানে দাও লইয়া গেছে, দাদা বাড়ি দিচ্ছে নাকি তা আমি তো আর দেখছি না। আমি আসলাম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার আগরতলার ভগৎ সিং যুব হোস্টেলে অনুষ্ঠিত হয় বিজেপি দলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও দলের অন্যান্য মন্ত্রী সহ সাংগঠনিক কর্মকর্তারা। পঞ্চায়েত নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করে বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই আবার সরগরম হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। নিজেদের রণকৌশল স্থির করে চলেছে শাসক ও বিরোধী দলগুলির সাংগঠনিক প্রস্তুতি। লোকসভা নির্বাচনের পর তাই আবার শুরু হয়েছে বৈঠকের পালা। নদীর পার ভাঙন রোধে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা সোনামুড়া মেলাঘরের ইন্দিরানগর এলাকায়। জানা যায়, মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ডের গোমতী নদীর তীরবর্তী বাসিন্দারা নদীর পার ভাঙনে রীতিমতো চিন্তিত। যে কোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে তাদের ঘরবাড়ি।
দীর্ঘদিন যাবত তাদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। তাই নিরুপায় হয়ে শুক্রবার এলাকাবাসীরা নদীর পাড়ে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধ করেন। সমস্যাটা আজকে মনে করেন প্রায় 30-40 বছর এইভাবে যাইতে, এই 40 বছরে একবারও আপনাদের কোনো এই যে বোল্ডার ফালানোর কোনো ব্যবস্থা কইছে বোল্ডার দিব কয়েকবার করে বাজেট নিচে মাইক পেয়ে গেছে, সবকিছু দেখিয়া গেছে, বাজেটও করে গেছে। কোনোদিন এই বাজেটের ভিতরে আমরা একটা বোল্ডারে একটা ছাড় দেখিনি, কিন্তু আমরা বাড়িঘর সম্পদ সব যাইতে গেছে। এখন কি চাইতেছেন আপনারা? এখন চাইতেছি যে আমরা কি করব, আমরা থাকার বা আমরা এই ভারতবর্ষের একটা বাসিন্দা, তো কি করব আমরা একটা সান্ত্বনা দিয়ে যাই, আমরা সান্ত্বনাটা চাই। কতক্ষণ থাকবো আপনাদের অবরোধ? কতক্ষণ থাকবো? আপনাদেরকে এর আগে যেতক্ষণ এই ডিম স্যার না আইবো না শান্তনাতে এর আগে আপনাদের শান্তনা লাগা বোল্টার চাই, আমরা ডাইরেক্টলি বোল্টার লাগবে, এখন আমরা এই আন্দোলন চাই, নাইলে আমরা ছাড়তাম না। এই পর্যন্ত কত পরিবার আপনারা উচ্ছেদ হয়েছেন এই নদীর পাড়ে? পরিবার আছে মনে করেন 60 পরিবার আছে। 60 পরিবারের ভিতরে মনে করেন 2 পরিবারও নাই, বাকিটি কই আছে মানে খুঁজেও পাইবে না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেলাঘর থানার ওসি, মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, নদীর পাড় ভাঙন প্রত্যক্ষ করেন এবং আগামী দিনে দ্রুত এই সমস্যা সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। নদীর পাড় ভাঙন রোধে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা সোনামুড়া মেলাঘরের ইন্দিরানগর এলাকায়। জানা যায়, মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ডের গোমতী নদীর তীরবর্তী বাসিন্দারা নদীর পাড় ভাঙনে রীতিমতো চিন্তিত। যে কোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে তাদের ঘরবাড়ি। দীর্ঘদিন যাবত তাদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। তাই নিরুপায় হয়ে শুক্রবার এলাকাবাসীরা নদীর পাড়ে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধ করেন। সমস্যাটা আজকে মনে করেন প্রায় 30-40 বছর এইভাবে যাইতে, 60 পরিবারের ভিতরে মনে করেন 2 পরিবারও নাই, বাকিটি কই আছে মানে খুঁজেও পাইবে না। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেলাঘর থানার ওসি, মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, নদীর পাড় ভাঙন প্রত্যক্ষ করেন এবং আগামী দিনে দ্রুত এই সমস্যা সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাবরুমের পুরাতন টাউন হলে উদযাপিত হলো জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা, সাবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক সহ নিত্যানন্দ সরকার সহ আরো অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করেন। তারা বলেন, গুরু পূর্ণিমা মূলত গুরু কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তির বা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধা করার এক উৎসব। এদিন গুরুদের শিব জ্ঞানে পুজো করা হয়। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা, আর রু শব্দের অর্থ অজ্ঞানতাকে দূরীভূত করা। আর সমাজে গুরুরা আমাদের অজ্ঞানতাকে দূরীভূত করতেই সহায়তা করেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের গুরুর সান্নিধ্য পেয়ে থাকি। যেমন জীবনের শুরুতে আমরা আমাদের মা বাবার কাছ থেকে জীবনের প্রথম শিক্ষা লাভ করি। এই অর্থে মা বাবা জীবনের প্রথম গুরু। এরপর আমরা বিদ্যালয়ে যাই এবং সেখানে আমরা শিক্ষাগুরু সান্নিধ্য লাভ করি, যারা আমাদের পুঁথিগত শিক্ষা সম্বন্ধে অবগত করেন।
তাছাড়াও ব্যক্তি তার জীবনে ধর্মকেন্দ্রিক দীক্ষাগুরুর সান্নিধ্য লাভ করেন। এছাড়াও মানব জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা আমাদের প্রাজ্ঞজনদের গুরু জ্ঞানে পূজিত করে তাদের কাছ থেকে বহু মূল্য জ্ঞান অর্জন করে থাকি। আর এই গুরু পূর্ণিমার দিনে সেই সকল গুরুদের শ্রদ্ধা চিত্তে নমন করি। গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সাবরুমের পুরাতন টাউন হলে জেলা ভিত্তিক এই গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে সম্মানিত করা হয় জেলার 11 জন গুরুকে, যারা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের অনন্য ছাপ রেখে গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নিরঞ্জন আচার্য, ক্রীড়া বিষয়ক শিক্ষক জওহরলাল দে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অপূর্ব বসাক, বিশিষ্ট শিক্ষক সন্তোষ দাস। এছাড়া বিলোনিয়া এলাকার রয়েছেন স্বর্ণেন্দু বণিক, ক্রীড়া বিষয়ক শিক্ষক বাবুল বৈদ্য, পঞ্চায়েত সচিব সাধন সরকার, ধর্মগুরু স্বামী ধন্বন্ত নন্দগিরি। শান্তির বাজারে রয়েছেন অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষা বাহিনীর সৈনিক নিখিল দেবনাথ, শিক্ষক জগন্নাথ মজুমদার এবং শিক্ষক যোগেন্দ্র রিয়াং। অবদান আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে অপরিসীম, তাই এই দিনটি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয়। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা আমাদের জীবনের সমস্ত গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের মা বাবা। তাদের থেকেই আমাদের প্রথম শিক্ষা গ্রহণ শুরু। জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা তাদের কাছ থেকেই শেখা। বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের জীবনের দ্বিতীয় গুরু। তাদের কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করি, যা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। আজকের দিনে আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এখানে একত্রিত হয়েছি। গুরু পূর্ণিমার এই দিনটি আমাদের জীবনের গুরুদের স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য একটি বিশেষ সুযোগ আমাদেরকে আজ দিয়েছে। গুরু পূর্ণিমা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শিক্ষা ও জ্ঞানের মূলে আমাদের গুরুর অবদান কতটা অনস্বীকার্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জেলার নির্দিষ্ট গুরুদের সম্মানিত করেন এদিন। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কচি কাঁচাদের দিয়ে পরিবেশিত হয় এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই রাজ্যে পুলিশ এবার টিএসএফ অফিসার স্তরে রদবদল। কিশোর দেববর্মাকে জিআরপির পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অনন্ত দাস আইন শৃঙ্খলা বিভাগের এআইজিপির দায়িত্ব পেয়েছেন। অমিতাভ পালকে সিকিউরিটি শাখার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষ্মান দাস চৌধুরীকে টিএসআর এর ৫ম ব্যাটালিয়নের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভ দেখায় সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্যরা। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে নতুন চালু করা 3টি ফৌজদারি আইন নিয়ে সুর চড়ান সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। এই 3টি ফৌজদারি আইনকে দমনকারী আইন হিসেবে আখ্যা দেন তিনি। আইনগুলিকে স্থগিত করার জন্য দাবি রাখেন তিনি। সবার সঙ্গে নিবিড় আলোচনার পর সহমতের ভিত্তিতে 3টি কেন্দ্রীয় ফৌজদারি আইন প্রণয়ন করতে হবে বলে অভিমত জানান রাজ্য সিপিআইএম দলের নেতারা। এগুলোকে তীব্রভাবে লঙ্ঘন করে, কাজে এই 3টা আইন স্থগিত করার দাবি করছি আমরা, এবং 3টে আইনের সব দিক নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি করছি। কারণ এই 3টা আইন এমনভাবে পাশ করানো হয়েছে যে তার আগে 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল এবং জোরপূর্বক এক দলের সংসদ অধিবেশন করে বিজেপি এই 3টি আইনকে পাশ করিয়েছে। কাজে এই 3টি আইন সম্পর্কে ভারতবর্ষের মানুষ কিচ্ছু জানে না এবং মানুষ আশঙ্কা প্রকাশ করছে। এই 3টি আইন নিয়ে অনেক প্রশ্ন মানুষের মধ্যে আছে এবং যারা স্টেক হোল্ডার। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারীকরণের অভিযোগ তুলে সিপিআইএম এর নেতারা জানিয়েছেন, এই দুটি ক্ষেত্রে কোনোভাবেই বেসরকারীকরণকে প্রশ্রয় দেওয়া হবে না। জনশিক্ষার ক্ষেত্র সবার জন্য উন্মুক্ত রাখতে হবে বলে দলের পক্ষ থেকে মতামত রাখেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেশ কিছু বছর ধরে ইসকনের রথ আগরতলা শহরে ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলে দিয়েছে। জগন্নাথ বাড়ির রথযাত্রাকে রীতিমতো টক্কর দিচ্ছে ইসকনের রথ। এবছর ইসকনের রথের পরিধি আরো বৃদ্ধি করা হয়েছে। রথযাত্রা শুরু হবে পূর্বাশা প্রাঙ্গণ থেকে। রথযাত্রার উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। আগরতলা শহরের বিভিন্ন পথ
পরিক্রমা করে পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে ফিরে যাবে রথটি। 7 দিন ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠান, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে চলবে ধর্মীয় অনুষ্ঠান, থাকবে বিভিন্ন স্টল। উল্টো রথের দিন উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার ইসকন মন্দিরের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহারাজ জানিয়েছেন, প্রশাসনের নির্দেশিকা মেনে সতর্কতা অবলম্বন করে উদযাপন করা হবে রথযাত্রা। রথের দড়ি ধরে টান পড়বে, সকলে আসুন। ভগবান জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে জগৎবাসীর কাছে, সকলের কাছে যাচ্ছেন। আপনার রথের দড়ি ধরে আমাদের রথ মেলা শুরু হচ্ছে পূর্বাশা প্রাঙ্গণ থেকে। এখান থেকে রথ বেরোবে বিকাল 4টার দিকে। এখান থেকে বেরিয়ে সারা আগরতলা পথ পরিক্রমা করে আবার পূর্বাশাতেই ফিরব। আমরা সকলে আসবেন, রথের দড়ি ধরে টানবেন। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরে পশ্চিম ত্রিপুরা জেলার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সেরা 10 জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলার জেলাশাসক, দপ্তরের আধিকারিক সহ ছাত্রীদের অভিভাবকরা। ছাত্রীরা, আগামী দিন তোমরা যাতে আরো এগিয়ে যাও, উন্নত শিখরে উপরে উঠো, সেই দিকে কামনা রাখছি। আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনিও মেয়েদের জন্য একটি স্কিম তৈরি করেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, 2015 সালে 22শে জানুয়ারি। সেই দিকে লক্ষ্য রেখে আজকে শিক্ষিকা বদলি রোখার দাবিতে ফের পথ অবরোধ ছাত্রছাত্রীদের। বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। শিক্ষক স্বল্পতায় এক প্রকার ধুঁকছে রাজ্যের একাধিক স্কুল। ঠিক এমনই অবস্থা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরও। এই অভিযোগ স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের। ইতিমধ্যেই তাদের কাছে খবর পৌঁছয় স্কুলের বাংলা শিক্ষিকা মধুমিতা রাউতকে শিক্ষা দপ্তরের নির্দেশে বদলি করা হচ্ছে ধর্মনগরের অন্য আরেকটি স্কুলে, নাম রাধাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। এরপর যদি তাদের প্রিয় মধুমিতা ম্যাডামকেও সরিয়ে দেওয়া হয়, তাহলে স্কুলের পড়াশুনো একেবারে লাটে উঠবে। এই সমস্ত অভিযোগ নিয়েই শুক্রবার ছাত্রছাত্রীরা সকাল 10:30 থেকে বিকল্প জাতীয় সড়কের প্রেমতলা থেকে ঝেড়ঝেড়ি সড়কের বাঘন স্কুলের সামনে রাস্তা অবরোধ করে। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলা বিডিও হিমাংশু দেবনাথের কাছে। ঘটনাস্থলে তিনি এসে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের আশ্বাস দেন, তাদের প্রিয় শিক্ষিকার বদলি হবে না। এ বিষয়ে তিনি অপর মহলে কথা বলবেন। আমাকে জানিয়েছো, তাহলে আমি আপনার কথা বলবো কি ব্যাপার, কি করা যায়। তোমাদের ওই ম্যাডামকে কাটতে হবে, ওই ম্যাডামকে একটু কাটতে হবে। বাংলার 2 জনের মধ্যে একজনকে কাটতে হবে। একজন তো বেরিয়ে গিয়েছে, বাংলা 2 জন ছিল, একজন আছেন কেমন, শান্তা ম্যাডাম রিলিজ হয়ে গিয়েছে, একজন আছেন তো, আরেকটা স্কুল করতে হবে না। তোমরা মধুমিতা ম্যাডামকে আমি ছাড়বো না, তো বললাম মধুমিতা ম্যাডামকে ছাড়বো না, এটা আমি কথা দিচ্ছি। আমরা তো ছাড়বো না বললাম, তো আমি তো কথা দিলাম ছাড়বো না। তাহলে কেন করলাম প্রবলেম? রাজ্যে গত কিছুদিন ধরে একাধিকবার শিক্ষক শিক্ষিকা বদলিতে রাস্তা অবরোধে বসেছে ছাত্রছাত্রীরা। তারা বারংবার জানাচ্ছে যে শিক্ষক স্বল্পতা তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তবে তাদের এই করুণ আর্তনাদে কি সাড়া দেবে রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা? প্রশ্ন উঠছে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, নিউজ নাও। কৈলাস শহরের জলাই গ্রামের কৃষকদের কথা চিন্তা করে এই প্রথম জলাই গ্রামে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয়েছে গ্রামীণ প্রাথমিক বাজার শেডের। দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি ছিল জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মাণের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়।
মোট 60 লক্ষ টাকা ব্যয় করে মোট 3টি ব্লকে অর্থাৎ 3টি বিল্ডিং এ আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে এই বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাকসবজি এবং আরেকটি ব্লকে মাছ মাংস এবং অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা শুধুমাত্র 10 টাকা বিনিয়োগ করবে এবং সেই সঙ্গে সরকার 210 টাকা বিনিয়োগ করবে। তাতেই 100 ভাগ সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, সেখানে শাকসবজি কিংবা কৃষিকাজ করা যায় না। সেই জায়গাতে সরকারিভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও টিঙ্কু রায় বলেছেন, জলাই গ্রামের পাশে গ্রামের সোনামুখী চা বাগান এলাকায় জেলা শাসকের অফিসের কাজ শুরু হবে খুব শীঘ্রই এবং একই সঙ্গে সেখানে সমাজ কল্যাণ দপ্তরের 59 জেলা অফিসও নির্মাণ করা হবে। প্রচুর সরকারি কর্মচারীরা সেখানে আসবেন এবং জলাই গ্রামের বাজারে কেনা বেচা হবে। তাতে জলাই গ্রামেরই লাভ হবে এবং জলাই গ্রামের কৃষকরাই উপকৃত হবেন। তিনি আরো বলেন, নবনির্মিত এই বাজার শেডটি গ্রামের নিজেদের সম্পদ হিসেবে ভাবতে হবে, তাহলেই এই বাজার শেড নির্মাণের সার্থকতা আরো বেশি ভাবে পাওয়া যাবে। আজ ফসল বীমার কথা বলেছেন যে 210 টাকা সরকার দিচ্ছে, আপনি 10 টাকা দিয়ে শুধু ইন্স্যুরেন্সটা করাবে। আজ দেখুন এই সরকারটা আসার পর ধান কেনার সিদ্ধান্ত হয়েছে যে গরিব চাষিরা যেন ধান বিক্রি করতে পারে ন্যায্য মূল্যতে ধান। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, আপনারা আগে ধানের মন কত টাকা বিক্রি করতেন, আজ কত টাকা মন বিক্রি করে? 10 টাকা থেকে 12 টাকা কিলো ধরে ধান বিক্রি হতো গ্রামীণ এলাকাতে, আজ 20 টাকা 21 টাকা ধরে গভর্নমেন্ট ধান কিনছে। আজ চাষিদের কথা আমরা ভাবি। আজ আমাদের বিসিনগরে, আপনারা জানেন ডলুগাঁও যে বিসিনগর আমাদের, সেখানে যে বিশাল বড় ভূমি যেটাতে চাষবাস হয় না, ওই জমিটা তো। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের 59 জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও। দফা দফা দাবিতে শুক্রবার কৈলাসহরের গৌরনগর এলাকার পঞ্চায়েত সচিবের কাছে স্মারকলিপি দেয় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস দলের পেশ করা 10 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো এলাকার রেগার কাজ শুরু করা, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে 200 কানি ক্ষেতের জায়গাকে চাষযোগ্য করে তোলা, সবজি ব্যবসায়ীদের জন্য বাজার শেড নির্মাণ করা সহ অন্যান্য দাবিসমূহ তুলে ধরা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের এই সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য হিলাল আহমেদ খান, কংগ্রেস নেতা রমুজ আলী আরফিফ, আব্দুল খালেক, পিঙ্কেশ দাস, বিমল সিংহ, নারী নেত্রী কাকলি দত্ত সহ অন্যান্যরা। মানুষ রেগার কাজ পাইছে না, মহিলারা তো শ্রমিক হিসেবে কাজ করতো, এরাও নাই। যার দরুন আমরা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ আবেদন জানাইতেছি যে আগামী দিনে যাতে তারা কাজ 100 দিনের অন্তত। রাজ্যভিত্তিক ফুটবল আসরের ফাইনালে মুখোমুখি দক্ষিণ জেলা ও পশ্চিম জেলা। গত বৃহস্পতিবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে 63তম রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছর বালক বিভাগে সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর। প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা অংশগ্রহণ করে। শুক্রবার প্রতিযোগিতার 2টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গোমতী জেলার তুইধুবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম জেলার খুম্পুই একাডেমি। ম্যাচে গোমতী জেলার তুইধুবাড়ি এইচএস স্কুলকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় পশ্চিম জেলার খুম্পুই একাডেমি। ম্যাচে খুম্পুই একাডেমির হয়ে জোড়া গোল করে খেলার বিশাল কলুই ও একটি গোল করে সঞ্জয় দেববর্মা। আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ জেলা ও ধলাই জেলা। ম্যাচটিতে 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ জেলা। ম্যাচে দক্ষিণ জেলার হয়ে জোড়া গোল করে 17 ও 26 মিনিটে অলিভান ত্রিপুরা। এছাড়াও একটি করে গোল করে গুংসাং রিয়াং ও নিউ ত্রিপুরা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নায়ের পর্দায়। নমস্কার।